আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার বিষয় উদ্ভিদ বিজ্ঞান, অনার্স চতুর্থ বর্ষের জন্য, কোর্স কোড 243007। কোর্সের নাম জীববৈচিত্র্য ও বিবর্তন। এটি আমার 13 নাম্বার লেকচার। লেকচারের শিরোনাম বিবর্তনের সাক্ষ্য। এই টপিকের শেষের অংশটি এখানে আছে। আরেকটি টপিক আছে বিবর্তনে সংশ্লেষণী তত্ত্ব। আমি রাশিদা বেগম, অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা বিবর্তনের সাপেক্ষে বিভিন্ন সাক্ষ্য প্রমাণগুলো দেখছিলাম। সে আলোচনা থেকে শেষের দিকে কিছু আলোচনা বাকি ছিল, সেগুলো নিয়ে আজকে আবার শুরু করছি। প্রথমে আসি ভেস্টিজিয়াল অর্গানস এভিডেন্স। ভেস্টিজিয়াল অর্গান হলো এমন কিছু অর্গান বা অঙ্গ আছে প্রাণীদেহে যেগুলো নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায়, খুব সংক্ষিপ্ত আকারে প্রাণীদেহে অবস্থান করছে। এই অঙ্গগুলি বলা হয় একসময় অ্যাক্টিভ ছিল বা এই প্রাণীগুলির পূর্বপুরুষদের এই অঙ্গগুলো অ্যাক্টিভ ছিল। তাদের তখন পারিপার্শ্বিক পরিবেশের সাথে ওই অঙ্গগুলো কাজে লাগতো। কালক্রমে পরিবেশের পরিবর্তন হয়েছে এবং মানুষ বা বিভিন্ন প্রাণী অভিযোজিত হয়েছে এবং ওই অঙ্গগুলো আর কাজে লাগে না, কাজেই সেটি নিষ্ক্রিয় হয়েছে বা লুপ্ত হয়ে যাচ্ছে। এরকম কিছু অঙ্গ মানুষের দেহে যেগুলো আছে, প্রায় 15টি অঙ্গ আছে মানুষের, যেমন অ্যাপেন্ডিক্স, চোখে নিকটিটেটিং ঝিল্লি, ছেদক ও পেশক দন্ত, পরিপাকতন্ত্রের সিকাম ইত্যাদি। সাপ এবং তিমি এদের পশ্চাৎপদ বা পিছনের পা নেই, কিন্তু তাদেরকে পর্যবেক্ষণ করলে দেখা যায় পায়ের অস্থি আছে, মেরুদণ্ড থেকে যেটি বের হয়েছে। আমরা দেখি মানুষের যেগুলো বলেছিলাম, এটি হচ্ছে মানুষের অ্যাপেন্ডিক্স, একটি নিষ্ক্রিয় অঙ্গ যেটি বৃহদান্ত্রের সাথে থাকে। এটি হচ্ছে মানুষের ব্যাকবোনের শেষ অংশ, ককটেক্স, এটিও একটি নিষ্ক্রিয় অঙ্গ। এটি হচ্ছে উইজডম টিথ বা আমরা যেটাকে আক্কেল মারি বলি, আক্কেল দাঁত, সেটিও কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। আর সাপের দেহে এরকম দুটি জিনিস দেখা যায়, যেটিকে পিছনে পা বলে ধারণা করা হয়, যেটি কঙ্কাল থেকে বের হয়েছে। এইগুলি হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, এগুলি বিবর্তনের সাক্ষ্য বহন করছে। এবার আসো এমব্রায়োলজিক্যাল এভিডেন্স।
ভ্রূণ ভেতরে কি সাক্ষ্য প্রমাণ আছে যে এখানে বিবর্তন হয়েছে, যুগে যুগে বিবর্তন ঘটেছে, অথবা বলতে পারি বর্তমান প্রজাতি তাদের পূর্বপুরুষ অন্যরকম ছিল। এরকম ভ্রূণ বিকাশের স্তরগুলো থেকে দেখলে আমরা দেখতে পাই, বিবর্তনের সাক্ষ্যগুলো আমরা পাই। আমরা ভ্রূণের ছবিগুলো দেখবো পরের স্লাইডে। এখানে কিছু কথা, যেমন ডারউইন বলছেন প্রাণীদের বিকাশের যে বিভিন্ন স্তর আছে, ধাপ আছে, এই ধাপগুলি যত বেশি দুটি প্রাণীর মধ্যে মিল হবে, দুটি ভিন্ন প্রজাতির মধ্যে বা দুটি ভিন্ন প্রাণীর মধ্যে যত বেশি মিল হবে, তত বেশি মনে করতে হবে যে এদের সম্পর্ক নিকটবর্তী, কাছাকাছি সম্পর্ক। আবার হ্যাকেল তার তত্ত্বে বলেছেন ব্যক্তিজনিতে যখন বিকাশ হয় তখন জাতিজনিগত পর্যায়গুলি, অর্থাৎ তাদের পূর্বপুরুষের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষিপ্ত আকারে ফিরে আসে বা পুনরাবৃত্তি ঘটে। মাছ, ব্যাঙ, খরগোশ ইত্যাদি মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে দেখা যায় ফুলকা জোড় থাকে ভ্রূণ অবস্থায়, এবং এই ফুলকা জোড় থেকে আস্তে আস্তে ফুলকা ফাটল হয়, ফাটলের মতো দেখা যায়, এবং এটি পরবর্তীতে মাছে থেকে যায়, যেটা দিয়ে মাছ তার বিভিন্ন গ্যাসের বিনিময় কার্য চালায়, অর্থাৎ শ্বাসকার্য চালায় মাছ, কিন্তু অন্যান্য প্রাণীতে সেটি অন্যভাবে পরিবর্তিত হয়ে যায় এবং দেখা যায় সেটি, এই ফুলকা ফাটলটি আস্তে আস্তে কর্ণনালীতে পরিণত হয়, যেটি শ্রবণ কার্য বা মানুষ বা অন্য প্রাণী কানে শোনার কাজে সেটি ব্যবহৃত হয়। আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় আরেকটি এক্সাম্পল হচ্ছে ভ্রূণের মায়োটম বা লেজের মতো একটি অংশ থাকে সকল ভ্রূণে, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর কথা আমরা বলছি। পরবর্তীতে সে অংশটি ক্ষেত্র বিশেষে থাকে না। আবার মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডে যে প্রকোষ্ঠগুলো আছে, সেই প্রকোষ্ঠগুলি দেখা যায় প্রথমে দুটি প্রকোষ্ঠ থাকে এবং এই দুটি প্রকোষ্ঠ পরবর্তীতে মাছের মধ্যে থেকে যায়, কিন্তু উভচর প্রাণীতে ভেন্ট্রিকলটি দেখা যায় দুই ভাগে ভাগ হয়েছে, এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে অরিকল ভেন্ট্রিকল উভয়ই দুই ভাগে ভাগ হয়েছে। এই জন্য বলা হয় যে মাছের হৃৎপিণ্ডটি আদি প্রকৃতি, অর্থাৎ দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট। উভচরের 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এবং স্তন্যপায়ীর 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমরা এখানে 5টি ভ্রূণ দেখতে পাচ্ছি, সবগুলি সূচনা লগ্নে একই রকম। এই জায়গাটা গিলসের যে ফুলকা জোড়ের কথা বলেছিলাম, যে ফুলকা ফাটল হয়, একটা লেজের মতো অংশ আছে, লেজ। পরবর্তীতে এই ভ্রূণ
পরিবর্তিত হয়ে হয়ে মানুষে পরিণত হয়। এটি পরিবর্তিত হয়ে হয়ে দেখো এটি চিকেন বা মুরগিতে পরিণত হয়েছে, এটি কচ্ছপে, এটি স্যালামান্ডার, এটি মাছে পরিণত হয়েছে। এই যে ভ্রূণের যে সকল ভ্রূণের মধ্যে যে একটা মিল আছে, এটিও কিন্তু বিবর্তনের সাক্ষ্য। অর্থাৎ বিবর্তনে বিভিন্ন প্রাণী বিভিন্ন ভাবে অভিযোজিত হয়ে পরবর্তীতে বিভিন্ন প্রজাতিতে পরিণত হয়েছে, এটি বলা হচ্ছে। সাইটোলজিক্যাল অ্যান্ড জেনেটিক্যাল এভিডেন্স। সাইটোলজিক্যাল মানে আমরা জানি সাইটোলজিক্যাল মানে কোষ সম্বন্ধীয়, জেনেটিক্যাল হচ্ছে বংশগতি সম্পর্কীয়। আমরা কোষের কথা যদি ধরি, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এদের মধ্যে বেশ পার্থক্য আছে। যেমন উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট আছে, কোষ প্রাচীর আছে, কিন্তু প্রাণী কোষে এগুলি নেই। কিন্তু আবার তাদের কোষ বিভাজনের ক্ষেত্রে কোষ বিভাজন প্রক্রিয়া একই রকম। আবার ছত্রাকের ক্লোরোপ্লাস্ট নেই, সে মৃতজীবী বা পরভোজী, কিন্তু ছত্রাক একটি উদ্ভিদ। ইউগ্লিনার ক্লোরোপ্লাস্ট আছে, কিন্তু সেটিকে প্রাণীর অন্তর্গত রাখা হয়, কারণ তার ফ্লাজেলা আছে, সে মুভ করতে পারে। এই যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে, তা থেকে এটিও প্রমাণ হয় যে উদ্ভিদ এবং প্রাণী একই পূর্বপুরুষ থেকে এসেছে। বা জেনেটিক্যাল বা বংশগতীয় প্রমাণের যদি আমরা যাই, তাহলে আমরা ডিএনএ, আরএনএ, ক্রোমোজোম এদের কথাগুলো বলতে পারি। ক্রোমোজোমের প্রধান একটি উপকরণ হচ্ছে বা গাঠনিক উপাদান হচ্ছে ডিএনএ, আরএনএ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড। আরেকটি উপাদান হচ্ছে প্রোটিন। এই ডিএনএ, আরএনএ, প্রোটিন, এদের গঠন সকল জীবে একই রকম। যদি আমরা বলি ডিএনএর নিউক্লিওটাইডের কথা, নিউক্লিওটাইডের বিন্যাস, সেখানেও আমরা দেখতে পাই যে একটি নিউক্লিওটাইড কি দিয়ে তৈরি? সেখানে নাইট্রোজেন বেস থাকে, পেন্টোজ সুগার থাকে এবং ফসফেট থাকে। এই বিন্যাসটি সকল ডিএনএ অণুতে একই। তাহলে এটিও বিবর্তনের একটি সাক্ষ্য বা প্রমাণ। জনন কোষ, যেহেতু আমরা জেনেটিক্যাল বা বংশগতীয় সাক্ষ্য পড়ছি, জনন কোষে মিউটেশন ঘটে বা পরিব্যক্তি ঘটে। সেটা প্রাকৃতিক ভাবে ঘটতে পারে, সেটা কৃত্রিম ভাবেও ঘটানো যেতে পারে। এবং জনন কোষে পরিব্যক্তি ঘটলে
বা মিউটেশন ঘটলে সেটি ফলাফল আমরা দেখতে পাই জীবের বৈশিষ্ট্যে পরিবর্তন আসে। এবং এই পরিবর্তনটি যদি অভিযোজিত হয় তাহলে সেটি বিবর্তন হয়েছে বলা যাবে। তোমরা ডিএনএ এর একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ। একই কথা, যে কথাটা আমি বলেছি, যেমন গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথেই যুক্ত হবে, অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথেই যুক্ত হবে। তাহলে এই গঠনগুলো কিন্তু সকল ডিএনএ ভেতরেই একই রকম, সকল প্রজাতির ডিএনএ এর ভেতরে একই রকম, সকল প্রজাতির আরএনএ এর গঠন একই রকম। এ থেকেই বিবর্তনের প্রমাণ পাওয়া যায়। আমরা যে মিউটেশনের কথা বলেছি, যে মিউটেশনের কারণে জিনের গঠনে পরিবর্তন হয় বা ডিএনএ এর গঠনে পরিবর্তন হয় এবং সেটি পরবর্তীতে ধীরে ধীরে প্রজাতি গঠনে ভূমিকা রাখে এবং এভাবেই বিবর্তন হয়। সেটি মিউটেশনটি কিংবা সংকরায়ন করে এই পরিবর্তন আনা যায়। এই পরিব্যক্তি বা মিউটেশন এবং সংকরায়ন উভয়ই কিন্তু প্রাকৃতিকভাবেও হয়ে থাকে এবং মানুষ তার চাহিদা পূরণের লক্ষ্যে কৃত্রিম উপায়েও করে থাকে এবং এগুলি হচ্ছে বিবর্তনের কাঁচামাল, অর্থাৎ এর মাধ্যমেই বিবর্তন ঘটে। আধুনিক যেই গমের চাষ হয়, ট্রিটিকাম এস্টিভাম, এটা হেক্সাপ্লয়েড, এটি একটি পলিপ্লয়েড। এই গমের কিভাবে উদ্ভব হয়েছে সেটি দেখো। প্রথমে ডিপ্লয়েড দুটি গম, ট্রিটিকাম মনোকক্কাম, এটিও ওয়াইল্ড বা বন্য, এবং আরেকটি গম ট্রিটিকাম সার্সি, এই দুটো সংকরায়ন করে হয়েছে ট্রিটিকাম টার্জিটাম। ট্রিটিকাম টার্জিটামের সাথে আবার সংকরায়ন হয়েছে ট্রিটিকাম টাউসি এবং সেখান থেকে এসেছে ট্রিটিকাম এস্টিভাম। বলা হচ্ছে ৮,০০০ বছর আগে। তাহলে এইভাবে জেনেটিক্যালি পরিবর্তন ঘটিয়ে সংকরায়নের মাধ্যমে গমের উৎপত্তি হয়েছে বা নতুন প্রজাতির উৎপত্তি হয়েছে। এবারে আমরা আসি বায়োকেমিক্যাল অ্যান্ড মলিকুলার এভিডেন্সেস। এই সবগুলো এভিডেন্সেস বা সবগুলো প্রমাণ প্রায় কাছাকাছি, যেহেতু এরা মলিকুলার লেভেলে। এখানেও আসছে ডিএনএ, জেনেটিক কোড, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন অর্থাৎ প্রোটিন সিনথেসিসের যে
পদ্ধতিগুলো আছে এবং অ্যামাইনো অ্যাসিডের গঠন, এইগুলো অর্থাৎ এই সব কটি জিনিস সকল প্রাণীতে বা সকল জীবে একই রকম। দ্য সেম জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএ একই রকম। জেনেটিক কোডগুলি বলছে দ্য সেম অর হাইলি সিমিলার। দ্য সেম বেসিক প্রসেস অফ জিন এক্সপ্রেশন, অর্থাৎ প্রোটিন গঠনের সময় জিন যে ট্রান্সক্রিপশন করে, পরবর্তীতে ট্রান্সলেশন হয়, এর মাধ্যমে প্রোটিন তৈরি হয়, সেই প্রসেসগুলো একই রকম। অ্যামাইনো অ্যাসিডের যে গাঁথন আছে বা যে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড বসে প্রোটিন তৈরি করে, সেটিও কিন্তু অনেকাংশে এক এক প্রজাতির সাথে এক এক প্রজাতির অনেকাংশে মিলে যায়। তাহলে এই সবগুলো থেকে এটি বোঝা যায় যে এদের পূর্বপুরুষ কাছাকাছি ছিল, বা বিবর্তনের এদের যাদের যে প্রজাতিগুলোর মধ্যে মিল বেশি থাকবে তাদের সম্পর্ক কাছাকাছি, এটি মনে করতে হবে। মলিকুলার লেভেলে আমরা আরেকটু দেখি। হিমোগ্লোবিনের মলিকুলের একটি নির্দিষ্ট অংশের মলিকুলের গঠনটা। হিউম্যান লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, হিস্টিডিন, আইসোলিউসিন। হর্স আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন, লাইসিন। গরিলা লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, হিস্টিডিন, লাইসিন। শিম্পাঞ্জি লাইসিন, গ্লুটামিক অ্যাসিড, হিস্টিডিন, আইসোলিউসিন। জেব্রা আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন, আর্জিনিন। এইভাবে তাদের বিন্যাসটি সাজানো আছে। দেখা যাচ্ছে মানুষের বিন্যাসের সাথে, অ্যামিনো অ্যাসিডের বিন্যাসের সাথে শিম্পাঞ্জির বিন্যাসটি দেখো মিলে যায়। আবার ঘোড়ার সাথে জেব্রার অনেকটা মিল আছে। আবার এদের মধ্যে প্রত্যেকের সাথে যদি প্রত্যেকের তুলনা করা হয় তাহলে কারোর সাথে এক জায়গায়, কারোর সাথে দুই জায়গায়, কারোর সাথে তিন জায়গায় অমিল থাকতে পারে। যত বেশি মিল থাকবে আমরা বলেছি তাদের মধ্যে সম্পর্ক তত কাছাকাছি। তাহলে হিউম্যান এবং শিম্পাঞ্জি এদের সম্পর্কটি খুব কাছাকাছি। আমরা বিবর্তনের প্রমাণ শেষ করলাম। এবার আসছি আরেকটি নতুন টপিকসে, বিবর্তনের সংশ্লেষণী তত্ত্ব, সিনথেটিক থিওরি অফ এভোলিউশন। বিবর্তনকে আমরা অনেকভাবে ডিফাইন করেছি এর আগের ক্লাসগুলোতেও। বিভিন্ন সময়ে আমি বিভিন্ন কথা বলেছি, এটিকে বিবর্তন বলে, এটিকে বিবর্তন বলে, এটিকে বিবর্তন বলে। সেরূপে আজকে আবারও আরেকটি কথা বলছি যে কোনো জীবের জীবনকালে যে রূপান্তর ঘটে, অর্থাৎ সে যে পূর্বপুরুষ থেকে এসেছে, সেই পূর্বপুরুষের বৈশিষ্ট্য তার মধ্যে থাকে না,
তার রূপান্তর ঘটে, এই রূপান্তরকেই বিবর্তন বলে। তাহলে কেমন হয় দেখো, এই বিবর্তনকে এবার সংশ্লেষণী মতবাদ বা তত্ত্বে অনেকগুলো কয়েকটি বিষয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং এই প্রক্রিয়াগুলো হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি, সিলেকশন বা নির্বাচন, জেনেটিক ড্রিফট, মাইগ্রেশন অ্যান্ড জিন ফ্লো, আইসোলেশন বা বিচ্ছিন্নকরণ। এই সবগুলো মিলে, সবগুলোর প্রভাব নিয়ে যে তত্ত্বটি তৈরি হয়েছে সেটিকেই বলা হয় সংশ্লেষণী তত্ত্ব। এটি বিবর্তনকে সাপোর্ট করার জন্য, বিবর্তনকে সাক্ষ্য দেওয়ার জন্য, বিবর্তনকে বোঝানোর জন্য এই মতবাদটি এসেছে। বলা হচ্ছে কোন জীবগোষ্ঠীতে যখন জেনেটিক গঠনে পরিবর্তন আসে তখনই বিবর্তনের সূচনা হয়। আর এই জেনেটিক গঠনে পরিবর্তন আসবে কিভাবে? এই 5টি কারণে তাদের গঠনে পরিবর্তন আসবে। বিখ্যাত একজন বিজ্ঞানী জি লিডিয়ার্ড স্টিভেন্স ভেরিয়েশন অ্যান্ড ইভলিউশন ইন প্ল্যান্টস নামে একটি গ্রন্থ রচনা করেন, এবং সেই গ্রন্থে তিনি বিবর্তনকে অন্যভাবে একটু বোঝাতে চেয়েছেন। তিনি একটি গাড়ির সাথে তুলনা করেছেন। গাড়ির বিভিন্ন অংশের সাথে বিবর্তনের বিভিন্ন অংশকে দেখাতে চেয়েছেন। যেমন দেখো, জিন মিউটেশনকে তিনি গাড়ির পেট্রোল বা জ্বালানি বলেছেন, ক্রোমোজোমাল মিউটেশনকে বলেছেন গতি বৃদ্ধি বা ত্বরণ, জেনেটিক রিকম্বিনেশনকে বলেছেন গাড়ির ইঞ্জিন, আর ন্যাচারাল সিলেকশনকে গাড়ির ড্রাইভার। এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে পরিচালক, যে সম্পূর্ণ গাড়িটিকে পরিচালনা করে। রিপ্রোডাক্টিভ আইসোলেশন, একটু আগে যে আইসোলেশনটা বলেছি সেটি হচ্ছে পথ নির্দেশক বা প্রযোজক। আরো কয়েকটি বিষয় আছে, যেমন মাইগ্রেশন, হাইব্রিডাইজেশন, জেনেটিক ড্রিফট, মিউটেশন, জেনেটিক ড্রিফট। এই তিনটিকে একত্রে বলেছেন গাড়ির গতিমাত্রা ও দিক, যেটি উদ্দীপকের কাজ করে। অর্থাৎ এগুলোর চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ। তাহলে এইভাবে তিনি ন্যাচারাল সিলেকশনকে দেখিয়েছেন মূল পরিচালক হিসেবে, অর্থাৎ বিবর্তনের মূল চালিকা শক্তি হচ্ছে, মূল পরিচালক হচ্ছে ন্যাচারাল সিলেকশন। তাহলে আমরা আবার এটিকে যদি সামারাইজ করি, তাহলে মিউটেশন এবং রিকম্বিনেশন। মিউটেশন হচ্ছে, তোমরা জানো মিউটেশন কি? মিউটেশন হচ্ছে কোনো পরিবর্তন, জিনের মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে কোনো পরিবর্তন। এটা প্রাকৃতিকভাবে পরিবর্তন হতে পারে, অথবা এটা কৃত্রিমভাবে প্রয়োজনে পরিবর্তন করা যেতে পারে। এই পরিবর্তন এবং রিকম্বিনেশন হচ্ছে পুনর্বিন্যাস, অর্থাৎ কোনো
কিছুকে পুনরায় সাজানো, এই দুটো মিলে যখন নতুন একটি পরিবর্তন আসে এবং সেটি যখন অভিযোজিত হয়, সেটিকে বলে ন্যাচারাল সিলেকশন, এবং এটি মাইক্রো ইভলিউশনের পর্যায়ে পড়ে। মাইক্রো ইভলিউশন থেকে সেই জীবগোষ্ঠী আইসোলেশনে যায় এবং তারপরে সে প্রজাতি গঠন করে, আস্তে আস্তে প্রজাতি গঠন করে, সেটাকে বলা হয় ম্যাক্রো ইভলিউশন। এবং এই প্রজাতি আস্তে আস্তে বা ধীরে ধীরে গণ বা উচ্চতর ট্যাক্সা গঠন করে, যেটাকে বলে মেগা ইভলিউশন। আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলাপ করব পরবর্তীতে। এবারে আসো ইভলিউশন প্রসেস কিভাবে ঘটে, প্রক্রিয়াটা কি। ডারউইন বলেছেন, বিবর্তনের ক্ষেত্রে প্রাকৃতিক যে পরিবর্তনগুলো, সেগুলো নিজ পরিবেশে, অর্থাৎ যেখানে ওই জীবটি আছে, যেখানে তার জন্ম হয়েছে, যেখানে সে বসবাস করছে, সেই পরিবেশে অভিযোজিত হয়, কিন্তু তার ভেতরে মিউটেশন হয়েছে। মিউটেশনের পরে সে নিজের জায়গায় নিজে অভিযোজিত হয় বা বেঁচে থাকে। এই অভিযোজন বা অভিযোজিত বৈশিষ্ট্যগুলি বংশানুক্রমে তার পরবর্তী বংশধরে এটি চলে যায়। এইভাবে কয়েক বংশধরে যেতে যেতে একটি নতুন জাতের উদ্ভব হয় বা নতুন একটি ভ্যারাইটি জন্ম নেয়। নতুন জাত থেকে আস্তে আস্তে নতুন একটি প্রজাতি বের হয়ে আসে, অর্থাৎ নতুন প্রজাতির জন্ম হয়। এই সবগুলোকে একত্রে বলা হয় প্রাকৃতিক নির্বাচন, অথবা আমরা বলতে পারি প্রাকৃতিক নির্বাচনের নিয়ামক এগুলো। এভাবেই ধীরে 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 একটি নতুন প্রজাতির জন্ম হয়। এটি বিবর্তনের ধারা। এখন এই প্রসেসটাকে আমরা সরাসরি দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে বংশানুসরণ পরিবৃত্তি সৃষ্টি, আরেকটি হচ্ছে পরিবৃত্তির নির্বাচন। বংশানুসরণ যুক্ত পরিবৃত্তি বা মিউটেশন সৃষ্টি হয় কিভাবে, সেটি কিন্তু ডারউইন বলতে পারেননি বা তার ব্যাখ্যা তিনি দিতে পারেননি, বরং তিনি অর্জিত লক্ষণার বংশানুস্মৃতিকে সাপোর্ট করেছেন। এবং আমরা একটু আগে যেটা বলেছি যে পরিবৃত্তির নির্বাচন, অর্থাৎ পরিবৃত্তি যখন সৃষ্টি হলো কোনো একটি জীবে, তখন সেই জীবটি বেঁচে থাকার জন্য সংগ্রাম করবে এবং যদি বেঁচে থাকে সে তার পরবর্তী বংশধরে আবার সেটি অনুসৃত হবে এবং সেটি হচ্ছে নির্বাচন। প্রকৃতি তাকে নির্বাচন করবে। এইভাবে ইভলিউশন হতে পারে বা বিবর্তন হয়।
প্রাকৃতিকভাবে যে পরিবৃত্তি আসে, যে ভ্যারিয়েশন সৃষ্টি হয়, সেই ভ্যারিয়েশনটা কিভাবে হয়? এগুলি কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন ডোমেস্টিকেশন, জার্মপ্লাজম কালেকশন, ইন্ট্রোডাকশন। ডোমেস্টিকেশন হচ্ছে এটি চাষাবাদযোগ্য হয় যখন কোনো ভ্যারাইটিকে চাষাবাদ করতে করতে সেখান থেকে নতুন প্রজাতি বের হয়ে আসে। জার্মপ্লাজম কালেকশন করতে গিয়ে সেখান থেকে এরকম পরিবর্তন আসতে পারে। ইন্ট্রোডাকশনের মাধ্যমে, অর্থাৎ নতুন উদ্ভিদ অন্য জায়গা থেকে এনে, এক অঞ্চল থেকে এনে আরেক অঞ্চলে লাগানো বা উৎপন্ন করার মাধ্যমে নতুন প্রজাতির জন্ম হতে পারে। এবং এই ভেরিয়েশন মানুষ কৃত্রিম ভাবেও আনতে পারে। সেটি হচ্ছে কি, সংকরায়নের মাধ্যমে, পরিব্যক্তি বা মিউটেশনের মাধ্যমে, পলিপ্লয়েডি করে, আমরা একটু আগে যেটা গমের ক্ষেত্রে দেখেছি পলিপ্লয়েডি, সোমাক্লোনাল পরিবৃত্তি। সোমাক্লোনাল পরিবৃত্তি হচ্ছে সোমাটিক কোষ বা দেহকোষ থেকে যখন ক্লোন তৈরি করা হয়, তখন সকল জীবের বৈশিষ্ট্য একই রকম হওয়ার কথা, কিন্তু এর ভেতরে যখন মিউটেশন ঘটানো হয় এবং তার ফলে কিছু কিছু জীব ভিন্ন চরিত্র বহন করে, সেটিকেই বলা হয় সোমাক্লোনাল পরিবৃত্তি। জেনেটিক প্রকৌশল অনেক বড় ব্যাপার। এটি দিয়ে এটি মানুষের প্রয়োজনে মানুষ ব্যবহার করছে, এটি মানুষেরই আবিষ্কার। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান এটিতে খুব সাফল্য অর্জন করেছে। আমরা জানি জিএমও ফুড, যেগুলো জেনেটিক প্রকৌশলের অবদান, হরমোন, ইনসুলিন, এটি জেনেটিক প্রকৌশলের অবদান। তাছাড়া অনেক উদ্ভিদ, প্রাণী জেনেটিক প্রকৌশলের মাধ্যমে পরিবর্তিত হয়েছে। এগুলি মানুষ তার নিজের প্রয়োজনে এই ভেরিয়েশনটা এনেছে। তাহলে আবার আমরা প্রজাতি গঠনে বলতে পারি পরিবৃত্তি সৃষ্টি করতে হবে, অর্থাৎ ভেরিয়েশন সৃষ্টি হবে যখন এই কারণগুলো দিয়ে, যখন ভেরিয়েশন সৃষ্টি হবে তাদের অভিযোজন হবে, অভিযোজিত জীব বংশবিস্তার করবে, বংশবিস্তারকারী জীবগুলি নিজেদের মধ্যে সংগ্রাম করে বা অন্যদের সাথে সংগ্রাম করে বেঁচে থাকবে, নতুন জাত তৈরি হবে, নতুন জাত থেকে ধীরে ধীরে নতুন প্রজাতি তৈরি হবে। হার্ডি-ওয়েইনবার্গ প্রিন্সিপাল খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। হার্ডি-ওয়েইনবার্গ আসলে সাম্যতার সূত্র দিয়েছেন। তার সূত্রটিকে যদি আমরা পড়ি এভাবে: কতিপয় শর্তে যে কোনো পপুলেশনে প্রকট ও প্রচ্ছন্ন অ্যালিলগুলির ফ্রিকোয়েন্সি বংশানুক্রমে স্থিতিশীল থাকে। এটি হচ্ছে তার তত্ত্ব। এখন এই যে কতিপয় শর্ত, অর্থাৎ কিছু শর্ত সাপেক্ষে বলা হচ্ছে যে যে কোনো পপুলেশনের অ্যালিলগুলির ফ্রিকোয়েন্সি
বংশানুক্রমে স্থিতিশীল থাকবে, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সি সবসময় একই থাকবে। তাহলে শর্তগুলো কি? শর্তগুলো হচ্ছে মিউটেশন, জিন ফ্লো, লার্জ পপুলেশন, র্যান্ডম ম্যাচিং, ন্যাচারাল সিলেকশন, এই কয়টি শর্ত। এর মধ্যে মিউটেশন অবশ্যই হতে পারবে না, জিন ফ্লো হতে পারবে না, পপুলেশনটি বা জীব গোষ্ঠীটি অনেক বড় হতে হবে, মিলনটি হতে হবে র্যান্ডম বা দৈব, সেখানে কোনো রকম ন্যাচারাল সিলেকশন হতে পারবে না, অর্থাৎ বাহ্যিক কোনো শর্ত বা কোনো কিছু আরোপ করা যাবে না। তাহলে সাম্যতা কেমন হবে? দেখো, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটি সকল বংশধরে একই হবে, অর্থাৎ এর মান সবসময় এক হবে। এটি হচ্ছে হার্ডি-ওয়েইনবার্গের সাম্যতা সূত্র। এখন আমরা দেখি এটি কিভাবে ব্যাখ্যা করা যায়। জিন আগেই বলেছি, তার সূত্রটা হচ্ছে বংশানুক্রমে ফ্রিকোয়েন্সি, জিনের ফ্রিকোয়েন্সি বা জেনোটাইপের ফ্রিকোয়েন্সি স্থিতিশীল থাকবে, তবে সেখানে শর্ত থাকবে। আবার মেন্ডেলের গতিসূত্র অনুসারে, মেন্ডেলের বংশগতি সূত্র অনুসারে আমরা জানি ফ্যাক্টরগুলি বা জিনগুলি পরবর্তী বংশধরে বা গ্যামেট সৃষ্টির সময় গ্যামেটের ভেতরে স্বাধীনভাবে সঞ্চারিত হয়, মিশ্রিত হয় না। এখন এই দুজনের দুটি মতবাদকে যদি একত্রিত করি, অর্থাৎ বংশানুক্রমে জিন ফ্রিকোয়েন্সি স্থিতিশীল থাকবে, এটি হার্ডি-ওয়েইনবার্গের তত্ত্ব, আর মেন্ডেলের তত্ত্ব হচ্ছে জিনগুলি স্বাধীনভাবে সঞ্চারিত হবে। এই দুটি তত্ত্ব যদি একত্রিত করা যায় তাহলে দেখা যায় বিবর্তন কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু আমরা জানি বিবর্তন হচ্ছে। এই বিবর্তনকে, এই যে একটা বিরোধ লেগে গেল, ডারউইন বলছেন বিবর্তনের কথা, আবার আমরা যে তত্ত্বগুলো দেখছি সেখানে দেখছি বিবর্তন কোনোভাবেই সম্ভব নয়। এই বিরোধটাকে মেটানোর জন্য যে মতবাদ এসেছে সেটি সংশ্লেষণী মতবাদ। আমরা ইতিপূর্বে এটি আলোচনা করেছি। সেই মতবাদে বলা হয়েছে সাম্যতা শর্তগুলি পরিবর্তিত হবে, অর্থাৎ যে শর্তগুলো আছে, যে 5টি শর্তের কথা আমি বলেছি, লার্জ পপুলেশন, র্যান্ডম ম্যাচিং, জিন ফ্লো, মিউটেশন, সিলেকশন, এগুলি পরিবর্তিত হবে, অর্থাৎ এখানে চেঞ্জ আসবে, একটি বা একাধিক জায়গায় চেঞ্জ আসবে, তাহলে বিবর্তন ঘটবে বা এভাবেই বিবর্তন ঘটে। স্ট্যাটিক্স অফ জিন ইন পপুলেশন, জিনের স্থিতি অবস্থা।
এখানে একটি শব্দ আসছে মেন্ডেলিয়ান পপুলেশন অর র্যান্ডম ম্যাটিং পপুলেশন। এটি হচ্ছে যে জীবগোষ্ঠীতে বা যে পপুলেশনে কোন গ্যামেটের সাথে গ্যামেটের মিলনের সমান সুযোগ থাকে, অর্থাৎ কোনো ব্যারিয়ার থাকে না, সেই জীবগোষ্ঠীকে মেন্ডেলিয়ান পপুলেশন বলে। মেন্ডেলিয়ান পপুলেশনের কিছু শর্ত আছে এখানেও, যেমন স্বতন্ত্র জিনের স্থানান্তর প্রণালী হবে অনির্ধারিত। এখানে জেনোটাইপিক গঠন গুরুত্বহীন। জিন সম্ভার বা জিন পুল, জিন পৌনঃপুন্য প্রধান আরোপিত লক্ষণ। এবং এই শর্তগুলির সাপেক্ষে জিন ফ্রিকোয়েন্সি বংশানুক্রমে স্থিতিশীল থাকে। এবারে আসো হার্ডি-ওয়েইনবার্গের সূত্রটির প্রমাণ আমরা দেখি। মনে করি 100টি প্রজনক নিয়েছি আমরা, তাদের জেনোটাইপ এটা হোমোজাইগাস প্রজনক 49। সে মোট 10 গুণ বেশি জনন কোষ উৎপন্ন করলো 490। তাহলে সেখানে A1 অ্যালিলটি 490, সংখ্যা হলো 490। আবার A1 A2 সেখানে হলো 42। এটা হেটারোজাইগাস, কিন্তু এখানে A1 হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। সেখানেও 10 গুণ বেশি, অর্থাৎ 420। তাহলে এখানে অর্ধেক অর্ধেক হবে 210 210। A2 এখানে 09 সংখ্যা, তাহলে এখানেও 10 গুণ বেশি দেখাচ্ছি, তাহলে 90। তাহলে A2 হচ্ছে 90 সংখ্যা। এখন আমরা যদি যোগ করি, A2 সংখ্যা হবে 300 আর A1 এর হচ্ছে 700, টোটাল হচ্ছে 1000। তাহলে A1 এর ফ্রিকোয়েন্সি হবে কত? 0.7। কিভাবে? তার এই টোটালকে, তার এই যে টোটালকে যদি এটা দিয়ে ভাগ দেওয়া যায় তাহলে 0.7 আসবে। অনুরূপভাবে তার এটাকে এটা দিয়ে ভাগ দিলে 0.3 আসবে। তাহলে এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি বের করলাম। A1 এর ফ্রিকোয়েন্সি, A2 এর ফ্রিকোয়েন্সি। এবার দেখো, P ধরেছি A1 কে, P এর জিন ফ্রিকোয়েন্সি, P বের করতে হলে A1 এর আমরা জানি 0.7, তাহলে 0.7 ইন্টু 0.7, সেটাকে রুট করে দিই যদি, তাহলে P বের হয়ে যাবে 0.7। A1 দুইবার আছে সেই জন্য 0.7। অনুরূপ ভাবে Q এর ফ্রিকোয়েন্সি বের করতে চাইলে রুট ওভার 0.3 ইন্টু 0.3, তাহলে হবে 0.3। তাহলে F1 প্রজন্মের জেনোটাইপ ফ্রিকোয়েন্সি, যেটাকে
ইকুয়াল টু 1। তাহলে আমরা সেটিকে দেখি পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। মানগুলো বসিয়ে দিলাম, যোগ করলে 1 হয়ে যায়। তার মানে এটি স্থিতিশীল। এই 1 সকল প্রজন্মে 1 থাকবে যদি ওই 5টি শর্ত মেনে চলে কোনো জীব। যেহেতু জনন কোষের জিন ফ্রিকোয়েন্সি এবং প্রজনকের জিন ফ্রিকোয়েন্সি একই, তাই পরবর্তী প্রজন্মে এটি অপরিবর্তিত থাকবে। আমরা এই প্রমাণটি দেখলাম। এইভাবে যে কোনো জিন ফ্রিকোয়েন্সি বের করা যায় এই সূত্রটি দিয়ে। এবার আসি ডাইনামিক্স অফ জিনস ইন পপুলেশন। কোন পপুলেশনে ডাইনামিক্স বা গতিশীলতা কি? এতক্ষণ বললাম স্থিতিশীলতা, যে স্থিতিশীল থাকে। এবার বলছি গতিশীলতার কথা, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা গতিশীল হয়। জিনোটাইপ ফ্রিকোয়েন্সি ক্ষেত্র বিশেষে গতিশীল হয়। কখন গতিশীল হবে? যদি ওই 5টি বিষয়ে বা ওই 5টি শর্ত লঙ্ঘিত হয়, বা ওই 5টি শর্তের যে কোনো একটি শর্ত বা 2টি শর্ত বা 3টি শর্ত বা 5টি শর্ত যদি না মানে, তাহলে ওই জীবগোষ্ঠীতে দেখা যাবে যে ফ্রিকোয়েন্সিতে একটি পরিবর্তন আসছে, একটি গতি আসছে। এটিকেই বলা হয় জিনের গতিশীলতা। এবং এই গতিশীলতার কারণে জীবগোষ্ঠীতে দেখা যাবে ডিফারেন্সিয়াল রিপ্রোডাকশন, ডিফারেন্সিয়াল ট্রান্সমিশন, ডিফারেন্সিয়াল অ্যাডাপ্টেশন, যেগুলি হচ্ছে বিবর্তনের মূল নিয়ামক, মূল উপাদান, মূল চালিকা শক্তি। ডিফারেন্সিয়াল রিপ্রোডাকশন কি একটু করে বলি। জিনের ফ্রিকোয়েন্সি বা জেনোটাইপ ফ্রিকোয়েন্সি যদি কমে যায়, কমে যেতে পারে আবার বেড়ে যেতে পারে। যদি কমে যায় তাহলে সেই জীবটি আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে বা বিলুপ্ত হয়ে যেতে পারে। যদি জেনোটাইপ ফ্রিকোয়েন্সি বেড়ে যায় তাহলে বলা যেতে পারে ওই জীবটি ধীরে ধীরে সমৃদ্ধি লাভ করবে। ডিফারেন্সিয়াল ট্রান্সমিশন, যদি কোনো জীবে জিনের ভেতরে মিউটেশন ঘটে এবং এই মিউট্যান্ট অ্যালিল, যে অ্যালিলে মিউটেশন ঘটেছে, এটির যদি বিস্তার ঘটে, অর্থাৎ পরবর্তী প্রজন্মে যেতে পারে, তাহলে ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হবে। এটি হচ্ছে ডিফারেন্সিয়াল ট্রান্সমিশন। ডিফারেন্সিয়াল অ্যাডাপটেশন, যে যে পরিবর্তিত যে জীব এলো বা উদ্ভব হলো, সেই জীব যদি সংগ্রাম করে বেঁচে থাকতে পারে তাহলে বলা হবে তাকে তার ফিটনেস আছে। এরকম জীবের অভিযোজিত হবে, আস্তে আস্তে পরিবেশের সাথে অভিযোজিত হতে থাকবে এবং অভিযোজিত হয়ে সে টিকে যাবে। এই যে টিকে গেল, তারপরে সে একটি ভ্যারিয়েশন তৈরি করবে
তা থেকে একটি নতুন প্রজাতি তৈরি হবে। এটি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন এবং এর মাধ্যমেই নতুন প্রজাতি জন্ম নেবে। কয়েকটি কথা, ডারউইন যেটাকে যোগ্যতম বলেছেন, অর্থাৎ অধিক জনন ক্ষমতা সম্পন্ন জীব, সেটাকে সিনথেটিক থিওরিতে প্রভেদমূলক জনন বলা হয়, ডিফারেন্সিয়াল রিপ্রোডাকশন। সংগ্রাম যেটাকে বলেছেন, অর্থাৎ অধিক বংশধর টিকে থাকা, সেটিকে ডিফারেন্সিয়াল ট্রান্সমিশন বলা হচ্ছে। আর প্রাকৃতিক নির্বাচনকে বলা হচ্ছে নির্বাচন সহ কথাগুলোকে একটু পরিবর্তন করে বলা হচ্ছে। এখানে ডিফারেন্সিয়াল রিপ্রোডাকশনের একটি ছবি দেখো। যে এখানে সবুজ দুটি ছিল, একটি চলে যাচ্ছেন, কাক নিয়ে যাচ্ছে, তাহলে এর সংখ্যাটি কমে গেল। এভাবে আস্তে আস্তে সংখ্যা কমে যেতে পারে। এখানেও সেই ফিঙে পাখির বিবর্তনের কথা আসছে। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে ফিঙে পাখি কত রকমের হয়েছে দেখো। সিড ইটিং, উডপিকার টাইপ, ইনসেক্ট ইটিং। এক একজনের ঠোঁট এক এক রকম, চেহারা এক এক রকম। আশা করছি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।